এখন এখন আর কেঁদে কি হবে মুখপুরি? যা হবার সেটা তো হয়ে গিয়েছে। এখন কাঁদলে কি আর সবকিছু সমাধান হয়ে যাবে নাকি? নিজের দোষে নিজের বিয়েটা এভাবে ভেঙে দিলি। কতবার তোকে বলেছি তুই মেয়ে মানুষ, সব সময় ঘরের মধ্যেই থাকবি। তা না, তুই আমার কথা না শুনে বাইরে বাইরে বেটা ছেলেদের মতো গাছে গাছে দৌড় ঝাঁপ করে বেরিয়ে গেছিস। গেছো মেয়ে কোথাকার। পাত্রপক্ষ যখন জানতে পারলো যে তুই একটা গেছো মেয়ে, আর তাই তো তাদের ছেলের তোর সাথে বিয়ে দিতে যায়নি, এজন্য বিয়েটা ভেঙে দিয়ে চলে গেল। আমি গাছে গাছে বেড়াই দেখে কি আমার বিয়েটা এভাবে ভেঙে যাবে বলো? আর তাছাড়া আমি কি দেখতে শুনতে খারাপ যে পাত্রপক্ষ আমাকে বিয়ে না করেই চলে গেল? আর তাছাড়া আমি তো বলেছিলাম আমি আর কখনো কোনোদিনও বিয়ের পরে গাছে গাছে বেড়াবো না, কিন্তু তারপরে ওরা আমার কোনো কথাই তো শুনলো না, আমার বিয়েটা ভেঙে দিল। এখন এখন কি আমি আর সংসার করতে পারবো না মা? এখন এখন তো আমার সেটাই চিন্তা। আমার তো মনে হয় যে এ জীবনে হয়তো বা তোর আমি কোনোদিনও বিয়ে দিতে পারবো না, কারণ তুই যে একটা গেছো মেয়ে, আর আমাদের এই সমাজে কেউ গেছো মেয়েকে বিয়ে করতে চায় না। আর তাই তো তোকে নিয়ে আমার চিন্তা আরো অনেক বেড়ে গেল। যখন যখন তোকে আমি নিষেধ করেছি আমার কথা শুনিসনি। এখন দেখ, মায়ের নিষেধ না শুনলে কি হয়। জীবনে কোনোদিনও তুই সংসার করতে পারবি না, গেছো বাদর কোথাকার। এ কথা বলে সীমার মা ঘর থেকে বেরিয়ে যায়। মা মা আমাকে গেছো বাদর বলে গেল কেন? তাহলে কি সত্যি আমার আর কখনো কোনোদিনও বিয়ে হবে না? এভাবে এভাবে আমাকে আইবুড়ো থেকে যেতে হবে? না না না, এটা এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এভাবে আইবুড়ো হয়ে বেঁচে থাকার চেয়ে তো মরে যাওয়াটাই ভালো। সীমার বিয়েটা ভেঙে যাওয়ায় সীমা বড্ড কষ্ট পায়। এরপর কেটে যায় বেশ কয়েক বছর। কি হলো কি? তুই এখনো তৈরি হসনি রে মা? কিছুক্ষণের মধ্যে তো পাত্রপক্ষ চলে আসবে রে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আর তাছাড়া তোর বিয়েটা তো ঘটা করে দিতে পারছি না রে মা, কারণ এর আগে তোর দিদির বিয়েটা ভেঙে যাওয়ার কারণে কি হয়েছিল সব কি তুই ভুলে গিয়েছিস মা? জানিস, আমি চাই না যে তোর সাথে এমনটা হোক, তাই বলছি আর দেরি করিস না। মা, দিদির কথা যে আজ বড্ড মনে পড়ছে। আর দিদির সাথে ওদিন ওরকম হওয়ার পর থেকে তো আমাকে তুমি মাসির বাড়িতে পাঠিয়ে দিয়েছিলে। আর আজ মাসির বাড়িতেই আমি বড় হয়ে উঠেছি। আর এই মাসির বাড়ি থেকেই তুমি আমার বিয়ে ঠিক করেছো। আর এই মাসির বাড়ি থেকেই তো আমাকে আমার শ্বশুর বাড়িতে যেতে হবে। আমার যে আর বাড়িতে ফেরা হলো না মা। তোর বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই মা। সব থেকে বড় কথা, তোকে আমি সংসার জীবনে সুখী দেখতে চাই। আর তাছাড়া এই শুভ দিনে তুই এভাবে সীমার কথা ভাবিস না। চল মা চল, তোকে তৈরি করে দেই। এরপর রিমার বিয়ে হয়ে যায়। আর সে শ্বশুর বাড়িতে নিজের সংসার জীবন শুরু করে। বাহ, কি সুন্দর চাঁদ পানা মুখখানা! সত্যি এমন সুন্দর একখানা বই তো আমি আমার ছেলের জন্য চেয়েছিলাম। আর বিধাতা আমার ছেলের জন্য ঠিক তেমন একটা সুন্দর বই মিলিয়ে দিয়েছে। আজ আমি বড্ড খুশি হয়েছি। এবার আমার ছেলে এবং বউ সুখে শান্তিতে সংসার করবে। এর থেকে বড় পাওয়া আমার আর কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ মা, আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি যেন আপনার মনের মতো হয়ে উঠতে পারি আর আপনার ছেলেকে সুখে রাখতে পারি। পারবে মা, পারবে, অবশ্যই পারবে। কারণ তোমাকে দেখেই বুঝেছি আজকের পর থেকে আমার সংসারে সুখের আর কোনো অভাব হবে না। আর তাছাড়া আমি যে সব সময় তোমাকে আশীর্বাদ করি। যাই হোক মা, এবার যাও,
সারাটা দিন তোমার শরীরের উপর অনেক ধকল গিয়েছে। এবার এবার ঘরে যাও তো, গিয়ে একটু বিশ্রাম করো। না না না, আমি ঘরে যাব না। আমি আপনার কাছে কিছুক্ষণ থাকবো মা। আমি আপনার কাছে থেকে বিশ্রাম করলে আমার ভালো লাগবে। কি বলছো কি? তুমি মায়ের সাথে থাকবে? আজ না আমাদের বাসর রাত। ও ও হোক হোক বাসরাত, তাতে কি হয়েছে? আমি আমি আজ আমি আজ মায়ের সাথেই থাকবো। তুমি তুমি ওরকম জোরাজোরি করো না তো। এমনিতেই এমনিতেই বাড়ি থেকে মাকে ছেড়ে এসেছি, এখন মায়ের কাছে থাকলে আমার ভালো লাগছে। তুমি যাও, তুমি তোমার ঘরে গিয়ে ঘুমাও তো। এটা কেমন হলো? আমার বউ বাড়িতে এসে আমার মায়ের সাথে ঘুমাতে চাইছে? সত্যি ব্যাপারখানা কেমন যেন অদ্ভুত। যাই হোক, শুধু শুধু এত কিছু ভেবে কাজ নেই। মাকে ছেড়ে এসেছে হয়তো, মায়ের জন্য এই জন্য মন খারাপ লাগছে। তাই হয়তো বা আমার মায়ের মধ্যে ওর নিজের মাকে খুঁজে পেতে চাইছে। থাক না, একটা রাতই তো মায়ের কাছেই থাক। আচ্ছা ঠিক আছে, তুমি বরং আজ রাতে মায়ের কাছে থাকো, আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। সকাল হয়ে যায়, আর সকাল সকাল রিমা চা বানিয়ে তার শাশুড়ি মায়ের কক্ষে যায়। সেখানে তার স্বামী রাতুলও ছিল। বাবা রিমা, তুমি সকাল সকাল উঠে রান্না করে গিয়ে চাও বানিয়ে নিয়ে এসেছো। বাবা, খুব ভালো করেছো। এতদিন তো মা এসব করতো, তুমি এখন এসেছো। মায়ের কাজটা বেশ খানিকটা হালকা হবে, তাই না? তাই না বলো মা? মায়ের কাজ খানিকটা হালকা হবে মানে কি বলছো কি? মাকে তো আমি কোনো কাজই করতে দেব না। সত্যি আমার কপালে যে এত সুখ থাকবে সেটা আমি ভাবিনি। বিধাতা আমায় এমন একটা বৌমা আমার সংসারে পাঠিয়ে দিয়েছেন, যে কিনা আমার কথা এত চিন্তা করে, আমার সংসারের কথা এত চিন্তা করে। বৌমা, আমি তোমার উপর বড্ড খুশি হয়েছি। বাবা রাতুল, গয়না কিনে নিয়ে আয়, তাহলে ওর মনটা আরো খুশি হবে। না না, এসব আপনি কি বলছেন কি মা? আমার আমার সোনার গয়না চাই না। আমি সোনার গয়নার দোকানেও যেতে চাই না। আমি 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 এখানে থাকতে চাই, এই বাড়িতেই থাকতে চাই। আর কোথাও কোথাও যাব না আমি। আর হ্যাঁ, তুমি আমার জন্য কিন্তু সোনার গয়না নিয়ে আসবে না, এই বলে দিলাম। এটা কি হলো? রিমা হঠাৎ করে এমন আচরণ করলো। এই মেয়ের মধ্যে কোনো ঝামেলা আছে মা? বাবা রাতুল, তুই সব সময় শুধু বৌমার মধ্যে ঝামেলাই খুঁজে বেড়াস। হয়তো বৌমার সোনার গয়না পছন্দ নয়। থাক বাবা, বাদ দে। মেয়েটা যেভাবে থাকতে চায় ওকে সেভাবে থাকতে দে না। বেশ খানিকটা রাত হয়ে যায়, আর রাত হতে না হতেই রিমা তার শাশুড়ি মায়ের ঘরের দিকে যেতে থাকে। এ কি রিমা, তুমি চললে কোথায় এত রাতে? ঘুমাবে না? হ্যাঁ হ্যাঁ, আমি তো ঘুমানোর জন্যই যাচ্ছি। তুমি কি আজ রাতেও আমার সাথে ঘুমাবে না নাকি? না না না, আমি আজ রাতেও তোমার সাথে ঘুমোবো না। আমি মায়ের সাথেই ঘুমোবো। আর তাছাড়া মায়ের বয়স হয়েছে, মাকে এভাবে একা ঘরে রাখাটা ঠিক না। মায়ের সাথে থাকলে মায়ের মনটা ভালো লাগবে। আর তাছাড়া মায়ের সাথে সবসময় একজন সঙ্গী থাকা দরকার। তাই আমি চিন্তা করেছি আমি মায়ের সাথেই থাকবো। এই রিমাকে যবে থেকে বাড়িতে নিয়ে এসেছি তবে থেকে দেখছি আমার সাথে একটি রাতও ঘুমাতেও চাচ্ছে না। কিন্তু কেন? এর কারণ কি? সারাক্ষণ মায়ের কাছে থাকতে চাইছে, আর তা আবার তার নাকি সোনার গয়নাও পছন্দ না। ব্যাপারটা কিন্তু এত সুবিধার না। আমার তো মনে হচ্ছে এই মেয়ের মধ্যে কোনো না কোনো একটা ঝামেলা আছে। সকাল হয়ে যায়। সকাল সকাল রিমা তার ঘরের সব কাজ শেষ করে, এমনকি রান্না বান্না শেষ করেও তার শাশুড়ি মায়ের কাছে যায়। মা, আমার সব কাজ শেষ। ঘর গোছানো, কাপড় ধোয়া, রান্না করা, উঠান ঝাড়ু, এমনকি এমনকি থালা বাসন ধোয়া থেকে সব কাজ শেষ করে ফেলেছি আমি। এখন শুধু আমি আপনার কাছে বসে আপনার সাথে গল্প করব। বলছো কি বৌমা?
এইটুকু সময়ের মধ্যে এত কাজ একা হাতে শেষ করে ফেললে এটা কি করে সম্ভব বলো তো? যে কাজ করতে একটা স্বাভাবিক মানুষের সকাল থেকে রাত হয়ে যায়, আর তুমি সেটা... সময় লাগার কথা নাকি মা? আপনি এর থেকে যদি আমাকে আরো 5 গুণ কাজ দিতেন, তাও আমি সকালের মধ্যেই শেষ করে ফেলতে পারতাম। আপনি আমার কাজ সম্পর্কে জানেনই না। আমি তো কিছু না কিছু একটা বুঝতে পারছি। আমি খুব ভালো করেই বুঝতে পারছি। নিশ্চয় তুমি ছদ্মবেশ ধারণ করে এই বাড়িতে এসেছো, আর এই ছদ্মবেশীর আড়ালে নিশ্চয় অন্য কেউ রয়েছে, আর সেইটাই আমাকে খুঁজে বের করতে হবে, আর সেটা আজ রাতের মধ্যেই আমি করব। হ্যাঁ মা, রিমা ঠিকই বলেছে। রিমা, আমার আর আমার মায়ের জন্য দুটো পেয়ারা নিয়ে এসো তো। ও, তোমরা পেয়ারা খাবে? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি তোমাদের জন্য পেয়ারা নিয়ে আসছি। এ কথা বলে রিমা তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যায়। মা চলো, এক্ষুনি ঘরের বাইরে চলো। আমার মনে হয় আজকে ঠিক আমাদের চোখে কিছু না কিছু ধরা পড়বে। চলো মা, বাইরে চলো। এসব তুই কি বলছিস কি রাতুল? আমাদের চোখে আবার কি ধরা পড়বে রে বাবা? আর তাছাড়া তোর কথাবার্তা আজকাল আমার কেমন যেন লাগে, কিছুই বুঝতে পারি না। ওমা তো গেল পেয়ারা আনতে, এর মধ্যে তুই আবার কি ভুল দেখতে পাচ্ছিস বলতো? সেটা তুমি আমার সাথে গেলেই বুঝতে পারবে। রাতুল এবং তার মা বাড়ির বাইরে গিয়ে দাঁড়ায় আর দেখতে পায় যে সীমা গাছের নিচে দাঁড়িয়ে তার হাতটা লম্বা করে গাছ থেকে পেয়ারা পেড়ে নিচ্ছে। এ কি কাণ্ড, কাণ্ড রে বাবা! বৌমা, বৌমা এভাবে হাত লম্বা করে পেয়ারা পেরে আনছে? এটা কিভাবে সম্ভব? কি করে এটা হতে পারে? সেটাই তো তোমাকে বোঝাতে চাইছি মা। আমার তো মনে হচ্ছে এই মেয়ে নিশ্চয় কোনো শাকচুন্নি হবে হয়তো। ছদ্মবেশ নিয়ে বাড়িতে ঢুকেছে, আগে থেকে ওকে কিছুটি বুঝতে দেওয়া যাবে না। যা করার আমাদেরকে লুকিয়ে লুকিয়ে করতে হবে। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না রে বাবা। সন্ধে হয়ে যায়, আর সন্ধে হতেই রিমা তার শাশুড়ি এবং স্বামীর সাথে উঠানে দাঁড়িয়েছিল। তখনই এক তান্ত্রিক এসে বাড়িতে হাজির হয়। তান্ত্রিককে দেখা মাত্রই রিমা তো বড্ড ভয় পেয়ে যায়। এ কি মা, আমাদের বাড়িতে তান্ত্রিক কেন? আমাদের বাড়িতে তো কোনো ভূত প্রেত নেই। তাহলে তাহলে এই বাড়িতে কেন তান্ত্রিক এসেছে? আপনি আপনি এক্ষুনি এক্ষুনি তান্ত্রিককে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলুন, না হলে কিন্তু... না হলে কি করবি তুই? শাকচুন্নি, সবাইকে কি ঘাড় মটকে দিবি? কিন্তু সেটা তো আমি হতে দেব না। তোকে আমি ধরে ফেলেছি। অনেক অনেক নিজের খেল দেখিয়েছিস, আর নয়, তোকে আজ এক্ষুনি আমি ভস্ম করে দেব। তুমি তুমি কাকে কাকে শাকচুন্নি বলছো? না না না, আমি শাকচুন্নি নই। আমি আমি তো এবারই বউ। মা, আপনি চুপ করে আছেন কেন? বলুন বলুন না ওনাকে আমি এবারই বউ, আর তাই ওনাকে এক্ষুনি চলে যেতে বলুন, এক্ষুনি চলে যেতে বলুন। তাই নাকি? এক্ষুনি এক্ষুনি দেখাচ্ছে তুই কে। এ কথা বলে তান্ত্রিক কিছু মন্ত্র বলে রিমার উপর কিছু একটা ছুঁড়ে মারে, আর সাথে সাথে রিমা একটি শাকচুন্নিতে পরিণত হয়, আর সাথে সাথে রিমার দেহটি মাটিতে লুটিয়ে পড়ে। ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না, আমার ভুল হয়ে গেছে। আমি আমি তোমাদের বাড়িতে এসেছি বলে... যা ভেবেছিলাম তাই। তুই তো একটা শাকচুন্নি, আর আমার তো মনে হচ্ছে আমার বউটাকে মেরে ফেলেছে ও। আমার বউটা তো ওখানে অচেতন হয়ে পড়ে গেল। কি হলো কি শাকচুন্নি? তুই চুপ করে আছিস কেন? এই বউটাকে এক্ষুনি এক্ষুনি জ্ঞান ফিরিয়ে দে, আর এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে তোকে ধ্বংস করে দেব। না না না, আমাকে ধ্বংস করো না। আর তাছাড়া আমি আমি রিমার কোনো ক্ষতি করব না। কি করে আমি কোনো ক্ষতি করতে পারি? আমি আমি এক্ষুনি রিমার জ্ঞান ফিরিয়ে দিচ্ছি।
এ কথা বলে শাকচুন্নি তার শক্তির মাধ্যমে রিমার জ্ঞান ফিরিয়ে দেয় আর রিমা সুস্থ হয়ে যায়। এবার বল তুই কে? রিমার শরীরে কেন প্রবেশ করেছিলি? আর কি উদ্দেশ্য ছিল তোর? কিভাবে কিভাবে এসেছিস এই বাড়িতে? বলছি বলছি আমি সব কিছু বলছি। আসলে আমি শাকচুন্নি হলেও খারাপ নই। আমার না সংসার করার বড্ড ইচ্ছে ছিল, কিন্তু আমি কিছু মেয়ে দেখে আমার বিয়েটা ভেঙে গিয়েছিল। বেঁচে থাকতে তো আমি আর সংসার করতে পারিনি, তাই মরার পরে বড্ড স্বাদ হয়েছিল যে আমি সংসার করব। আর তাছাড়া আমি আর কেউ নই, আমি হলাম রিমার বড় দিদি সীমা। আমার বিয়ে ভেঙে যাওয়ার পর মনের কষ্টে দুঃখে আত্মহত্যা করেছিলাম। তারপর থেকে আমি এভাবে শাকচুন্নি হয়ে গেছি। আমি ভেবেছিলাম মরার পর হয়তো আমি সংসার করব, এজন্য আমি আমার বোনের শরীরে প্রবেশ করি আর আমার বোনের সংসারে এসে থাকতে শুরু করি। কিন্তু আমি এখন বুঝতে পেরেছি এটা আমার বড্ড অন্যায় হয়ে গেছে। রিমা বোন আমার, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক অনেক বড় অন্যায় করেছি, আর কখনো কোনোদিনও তোর সামনে বা তোর সংসারের ধারে কাছেও ঘেঁষবো না, আর কোনো ক্ষতিও করব না। আমি অনেক অনেক দূরে চলে যাব। এ কথা বলে শাকচুন্নি তার মনে সব দুঃখ নিয়ে অদৃশ্য হয়ে যায়। আমি আমি তোমার কষ্টটা বুঝতে পারছি দিদি। তোমার উপর যে আমার কোনো রাগ নেই। তুমি ভালো থেকো দিদি, তুমি ভালো থেকো। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।